হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আপনার সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। আজকে আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজটা চলছিল এটার মধ্যে আজকে আমরা হিস্টোরির যে কোয়েশ্চেনগুলো ওইগুলো সলভ করব, ঠিক আছে? সো এটার পার্ট যে একটা অলরেডি দেওয়া আছে, এটার সেকেন্ড পার্টটা আজকে সলভ করব। সো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা এখানে বলা হয়েছে যে বাংলার যে সুলতান সিকন্দর শাহ তৈরি করেছিলেন। সো এখানে কিন্তু লাল মসজিদ কিন্তু অন্য জায়গায় আছে, ঠিক আছে? অন্য অনেকগুলো জায়গায় আছে এবং জামি মসজিদও কিন্তু অন্য অনেক জায়গায় আছে, কিন্তু আদিনা মসজিদ এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের পান্ডুয়াই নামক একটি জায়গায় ওখানেই আছে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার বাংলার সুলতান সিকন্দর শাহ এটাকে তৈরি করেছিলেন। সো অপশন কিন্তু সি আপনার সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেনে বলা হয়েছে যে দিল্লির সুলতানি যুগে সরকারি ভাষা ছিল। তো দিল্লির সুলতানের সময় অ্যাকচুয়ালি ফার্সি ছিল অ্যাকচুয়ালি প্রশাসন আদালতের কার্যক্রম, ঠিক আছে? ও সাহিত্যের সরকারি ভাষা উর্দু, ঠিক আছে? তখন আর আধুনিক মানে রূপে আইছিল না, ঠিক আছে? সো উর্দুটা তখন মানে এত একটা আধুনিক রূপে আইছিল না, যার কারণে ওই সময় আসলে কী হয়েছিল যে শাসকরা ওই সময় আসলো তারা অ্যাকচুয়ালি রাজবংশ তুর্কি বংশোদ্ভূত, ঠিক আছে? আর তারা অ্যাকচুয়ালি সাংস্কৃতিক পটভূমি যে আসলো তারা কিন্তু এটা কিন্তু ফার্সি আসলো, ঠিক আছে? সো ফার্সি কিন্তু তারা বেশি ইউজ করতো সরকারি কাজের লেগে, ফার্সি ইউজ করতো। আর আরবি কিন্তু তারা মানে এতটা ইউজ করতো না, কমই ইউজ করতো এটা, ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চনে কইছে যে বিলগ্রামে কর্ণজয়ের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়েছিল। তো এটা কিন্তু আপনার হুমায়ুন আর হলো শেরশাহর মধ্যে হয়েছে, ঠিক আছে? হুমায়ুন আসলো মুঘল সম্রাট আর শেরশাহ আসলো আপনার আফগান, ঠিক আছে? তো তারা দুজনের মধ্যে শুরু যুদ্ধটা হয়েছিল। সো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে কইছে যে শের শাহের সাম্রাজ্যে রাস্তার পাশে কতগুলি সরাইখানা ছিল, ঠিক আছে? তো সরাইখানা বলতে এখানে অ্যাকচুয়ালি আপনার বিশ্রামের ঘর, ঠিক আছে? বিশ্রাম, যেখানে শ্রমিকরা বা পথিকরা বা ধরেন আপনার ব্যবসায়ী, ওই সময়ের যে ব্যবসায়ীগুলো আসলো তারার সুবিধার লেগে এই সরাইখানা বা বিশ্রামাগার তৈরি করছিল কেরা? এটা তৈরি করছিল আপনার শেরশাহ, ঠিক আছে? আর এটা আপনার সংখ্যা হলো 1700টি, ঠিক আছে? তো অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেনে ঔরঙ্গজেব ছিলেন। সো ঔরঙ্গজেব ছিলেন এখানে এখানে বাংলাতে কোয়েশ্চেনটা ভুল লিখেছে, এখানে লেখা হয়েছে ইংলিশে ঔরঙ্গজেব ওয়াজ দ্য মার্ডারার অফ, মানে ঔরঙ্গজেব কাকে মারছিলেন, ঠিক আছে? তো এখানে বাংলা কোয়েশ্চেনটা ঠিক মতো দেওয়া হয়েছে না, যাই হোক। আচ্ছা, তো এখানে আচ্ছা অপশনের মধ্যে এটা ঠিক করে দিছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আপনি একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, শিখ গুরু, ৩ ধরনের শিখ গুরু। একজনের নাম গোবিন্দ সিং, তেগ বাহাদুর, অর্জুন সিং, ঠিক আছে? তিনিও ৩টাই শিখ গুরু ৩ জনেই মারা গেছে, ঠিক আছে? তাদের ৩ জনেরই হত্যা করা হয়েছে। কিন্তু এখন ৩ জনেই কিন্তু অ্যাকচুয়ালি হত্যা যে হয়েছে এগুলো কিন্তু মুঘলের আমলেই হয়েছিল, ঠিক আছে? সো এখন কে কারে মারছে এটা হলো মেইন ঘটনা। সো এখানে যে অর্জুন সিং আছে, ওনারে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের নির্দেশেই মারা হয়েছিল, ঠিক আছে? সো এটা তো অপশন হইতো না, ঠিক আছে? আর আপনার যে গোবিন্দ সিং আছে, তাইনে কিন্তু অ্যাকচুয়ালি 1710 সালে গোবিন্দ সিং এর মারা হয়েছে। আর তাইনের আগেই অ্যাকচুয়ালি ঔরঙ্গজেব মারা গেছিল। সো আপনার তাইনে তো হবে না, কারণ ঔরঙ্গজেব আগেই মেরে গেছে, তাইনের আবার কিটা মারার উদ্দেশ্য দিব, নির্দেশ দিব, ঠিক আছে? সো এখানে কিন্তু শিখ গুরু তেগ বাহাদুর হয়ে যাবে অপশন, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি তাইনেরে ইসলাম ধর্ম গ্রহণ করার লেগে করা হয়েছে, জোর করা হয়েছে, কিন্তু তাইনে অস্বীকার করছে, ঠিক আছে? তো যার কারণে তাইনেরে মাইরা লেছে, ঠিক আছে? এরপরে বুলন্দ দরওয়াজা কোন স্থাপত্য রীতিতে তৈরি, ঠিক আছে? তো বুলন্দ দরওয়াজা এটা অ্যাকচুয়ালি নাম দিয়ে কিন্তু আপনি একটু বুঝতে পারবেন, হয়তোবা একটু হিন্ট পাওয়া যাবে, কারণ ওই সময় কিন্তু মুসলিমরা মানে কিন্তু মানে এই যে বুলন্দ দরওয়াজা এটার নাম দিয়ে বুঝাইতেছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের না কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু গুজরাটেরও না, ঠিক আছে? ইরানের মধ্যে কিন্তু ইরানের মধ্যেও হইতে পারে, কিন্তু ইরানের মধ্যে এটা না।
হ্যাঁ, যারা পড়ছে তারা অবশ্যই এটা কইতে পারবো যে এটা অ্যাকচুয়ালি মুঘলরার অ্যাকচুয়ালি স্থাপত্য রীতি, ঠিক আছে। তো এটা অপশন কিন্তু এখানে মুঘলদের কিছু সম্বন্ধে কিছু দেওয়া হয়েছে না, সো এখানে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হইল, ঠিক আছে। নেক্সট নেক্সট হয়েছে যে ইংরেজরা পলাশীর যুদ্ধে জয়ী হয়েছিল। সো ইংরেজরা পলাশীর যুদ্ধে জয়ী হয়েছিল কেন? এটা কিন্তু অ্যাকচুয়ালি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে হয়েছিল, ঠিক আছে। এটা আপনারা সবাই জানেন হয়তোবা, বাট এখানে ব্যাপারটা হচ্ছে গিয়া ক্লাইভের যে সাহসিকতার জন্য এমন কোনো কথা নাই। অ্যাকচুয়ালি ক্লাইভ এখানে কি করছিল, ইংরেজরা একটু চালাক টাইপের, তো ক্লাইভে ভাবছে যে রাজনীতির মাধ্যমে যদি আমি কোনোভাবে ইয়ে করতে চাই, আর ইংরেজরা ওই সময় অ্যাকচুয়ালি যুদ্ধ কম, রাজনীতির মাধ্যমেই ডর টর দেখায়া কোনো একটা কিছু প্রলোভন দেখায়া মানে ইয়ে করে নিত, দখল করে নিত। সো তারা অ্যাকচুয়ালি যুদ্ধ কম করে এই ধরনের রাজনীতি খেললে তারা অ্যাকচুয়ালি ইয়ে করছিল। সো এখানে কিন্তু ক্লাইভের কোনো সাহসিকতার এমন কোনো ইয়ে হয়েছে না, ঠিক আছে, এটা অপশন হতো না। এবারে ইংরেজ সেনাদের উৎকৃষ্টতা, যদিও ইংরেজ সেনারা মানে মোটামুটি দক্ষ আসলো, ইয়ে আসলো, তার কাছে বন্দুক টন্দুক সব কিছু আসলো, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু যে সংখ্যাটা পলাশির যুদ্ধের মধ্যে সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কিন্তু অনেক বেশি আসলো, ঠিক আছে, আর ইংরেজদের অনেক কম আসলো। সো তারা ইংরেজ সেনাদের উৎকৃষ্টতার লেগে জিততে গেছে এমন তো এটা হইতো না, ঠিক আছে না। সো এটা অপশন হবো মির্জাফরের বিশ্বাসঘাতকতা। অ্যাকচুয়ালি ইংরেজরা প্রলোভন দেখাইছে মির্জাফর আসলো সিরাজউদ্দৌলার সেনাপতি, তো তাই না প্রলোভন দেখাইছে যে তুমি ইয়ে করো, তাহলে তোমারে আমরা সিংহাসনে বয়াই দেবো, পরবর্তী নবাব বানাই দেবো। বাট তাই নিয়ে এই জিনিসটার লেগে নিজের মহারাজের ধোকা দিয়ে দিচ্ছে, সো বিশ্বাসঘাতকতা করছে এটা। এরপরে কওয়া হয়েছে যে বক্সারের যুদ্ধ হয়েছিল। সো বক্সারের যে যুদ্ধটা, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা কিন্তু আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল কইতাছি। এটা অ্যাকচুয়ালি আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে মীর কাসিম, অযোধ্যার সিরাজউদ্দৌলা, ঠিক আছে, সিরাজউদ্দৌলা, মুঘল সম্রাটের আরেকজন আসলো মুঘল সম্রাট আলমনের, ঠিক আছে, সম্মিলিত বাহিনীর সাথে জয়লাভ করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। আর এই যুদ্ধটা হয়েছিল অ্যাকচুয়ালি 1764 খ্রিস্টাব্দে। এখন এই যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিল এই যে তারা যে সম্মিলিত গ্রুপটা, মীর কাসিম, এরপরে অযোধ্যার সিরাজউদ্দৌলা, মুঘল সম্রাট আলমন, ঠিক আছে, তারা যে সম্মিলিত গ্রুপটা এটা কিন্তু পরাজিত হয়েছিল, ঠিক আছে। তো এটার কিন্তু 1 বছর পরেই কিন্তু আপনার দেওয়ানি দেওয়া হয়েছিল। এর পরবর্তী কোশ্চেনে এটাই আছে, ঠিক আছে। সো দেওয়ানি কিন্তু এর পরের বছরই দেওয়া হয়েছে। সো দেওয়ানির মধ্যে কি হয়েছে, একটা চুক্তি, এলাহাবাদ চুক্তি কওয়া হয় এটারে, ঠিক আছে। তো বক্সারের যে যুদ্ধ হয়েছে, বক্সারের যুদ্ধের পরে কি হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, হ্যাঁ, বিহার ও উড়িষ্যা থেকে কর সংগ্রহ করার অধিকার দেওয়া হয়, ঠিক আছে। তো বিহার, উড়িষ্যা, বাংলা এটির থেকে কী করা হয়েছে, মানে কর দেওয়ার অধিকার দেওয়া হয়েছে তারা, ঠিক আছে। আর এটা কীভাবে হয়েছে, এটা কিন্তু আপনার এলাহাবাদ চুক্তির ফলে হয়েছে এটা। আর এলাহাবাদ চুক্তিটা কোন সময় হয়েছে, এটা কিন্তু বক্সারের যুদ্ধের পরে এই চুক্তিটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কিন্তু তারা এখান থেকে কর আদায় এর লেগে ইজিলি সম্মতি পাইলেছে, এরপরে ইয়ে থেকে কর আদায় করছে। আর এইটারই কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ানি কোয়া হয়, ঠিক আছে। এরপরে নেক্সট এটার মধ্যে কইছে যে সূর্যাস্ত আইন, ঠিক আছে, সূর্যাস্ত আইন কোনটার সাথে সম্পর্কিত। সো সূর্যাস্ত আইন এখানে কোনটার সাথে সম্পর্কিত হবে, এখানে প্রথম অপশন হয়েছে রায়তওয়ারি বন্দোবস্তের সাথে সম্পর্কিত। তো রায়তওয়ারি বন্দোবস্ত কিটা আসলো, এটা কিন্তু একটা ভূমি রাজস্ব ব্যবস্থা আসলো, ঠিক আছে, যেখানে কৃষকরা সরাসরি ব্রিটিশদের কর দিত, ঠিক আছে, সরাসরি কৃষকরাই ডাইরেক্ট ব্রিটিশরা কর দিত, ঠিক আছে। আর চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে কী হতো, এখানে অ্যাকচুয়ালি চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে জমিদাররা অ্যাকচুয়ালি ব্রিটিশরা কর দিত, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে, এটার মধ্যে একটা কন্ডিশন আসলো যে এটা যদি সঠিক সময়ের মধ্যে যদি তারা কর ঠিক মতো না দিতে পারতো, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের যে জমি এটা বাজেয়াপ্ত করা হতো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে এটা কিন্তু একটা
কঠোর একটা আসলো, আইন আসলো। সো এটা কিন্তু আপনার সূর্যাস্ত আইনের আন্ডারে পড়ে, ঠিক আছে। আর মহলওয়ারি বন্দোবস্ত এটা কিন্তু আপনার এটাও কিন্তু একটা রাজস্ব আদায় আসলো, ঠিক আছে। এটা কিন্তু এটা গ্রামের একটা গোষ্ঠীর সাথে অ্যাকচুয়ালি কর দিত আর কি, একটা গোষ্ঠী মিললে সেটা করটা দিত, ঠিক আছে। তো এটা কিন্তু সি নাম্বার অপশানটা কিন্তু হইতো না। সূর্যাস্ত আইন কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের সাথে অ্যাকচুয়ালি সম্পর্কিত, ঠিক আছে। নেক্সট কইছে রায়তওয়ারি বন্দোবস্তে রাজস্ব আদায় হতো। তো রায়তওয়ারি এর আগে কোয়েশ্চেনে আমরা পড়ছি। তো রায়তওয়ারির মধ্যে কি হয়, রায়তওয়ারির মধ্যে কৃষকদের থেকে ডাইরেক্ট করা হয়, ঠিক আছে, কর আদায় করা হয়। এক্ষেত্রে কিন্তু জমিদার থেকে কর আদায় করা হয় না, কারণ জমিদারেরটা আসলো চিরস্থায়ী বন্দোবস্ত। আর মধ্যস্থভোগী মানে মিডলম্যানের কোনো কনসেপ্ট এখানে আসলো না। সো ডাইরেক্ট নেওয়া হয়তো কৃষক থেকে, দ্যাট মিনস অপশন বি সঠিক উত্তর হইব। রামমোহন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। রামমোহন কিন্তু আত্মীয় সভা 1814 খ্রিস্টাব্দে করছিল, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অপশন নাই, সো অপশন ডি সঠিক উত্তর হইব, ঠিক আছে। নেক্সট কইছে যে বর্ণ পরিচয়ের লেখক কি। সো বর্ণ পরিচয় কিন্তু একটা আপনার প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক, ঠিক আছে। তো পাঠ্যপুস্তক কিন্তু রবীন্দ্রনাথ লেখছে না, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ তো হইতো না। আর রামমোহনও এটা লেখছে না, বিদ্যাসাগর লেখছে। যারা পড়ছে এটা বর্ণ পরিচয়, এটা কিন্তু বিদ্যাসাগর ইজিলি আনসার করতে পারবো, ঠিক আছে। নেক্সট, কে বর্তমান ভারত বইটি লিখেন। সো বর্তমান ভারত বইটি এটাও যারা পড়ছে তারা ইজিলি আনসার করতে পারবো, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। নেক্সট কইছে যে দ্বিজাতি তত্ত্বের প্রতিকৃত কে ছিলেন, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার তিনি দ্বিজাতি তত্ত্বের প্রতীক বলতে এটা সৈয়দ আহমদ খান, ঠিক আছে। তো তাই নাকি করছে, প্রথম দিকে হিন্দু মুসলিমের দুইটা ভিন্ন জাতি হিসাবে চিহ্নিত করেন, ঠিক আছে। এরপরে যাদের স্বতন্ত্র সামাজিক ও ধর্মীয় পরিচয় আছে, হ্যাঁ, এটা তারা তাই নিয়ে কইছে। কোয়ার পরে এই যে তাইনের বক্তৃতাটা আর তাইনের যে লেখালেখিগুলা, এগুলাই কিন্তু পরে দ্বিজাতি তত্ত্বের হয়েছে, ভিত্তি, বৌদ্ধিক ভিত্তি স্থাপন করছে, ঠিক আছে। সো মানে ওইগুলোর মানে তাদের কথাগুলোর ভিত্তিতেই দ্বিজাতি তত্ত্বের ইয়েটা বানানো হয়েছে, ঠিক আছে। সো নেক্সট, তাহলে সৈয়দ আহমদ খান সঠিক উত্তর হইব। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের সংখ্যা ছিল, ঠিক আছে। তো প্রথম অধিবেশন তো 1885 খ্রিস্টাব্দে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। সো এটার মধ্যে কিন্তু 72 আনসার, ঠিক আছে, 72 72 জন আসলো, ঠিক আছে। নেক্সট, পাঞ্জাবে কে স্বদেশী, এটা আচ্ছা, এর আগের কোয়েশ্চেনটা কিন্তু আপনি এমনি মনে রাখতে পারবেন যে এই অপশানটা যদি দেখি আপনি 85 কিন্তু আপনার 72 এর কাছাকাছি আছে, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। পাঞ্জাবে কে স্বদেশী আন্দোলন সংগঠিত করেছিলেন। তো পাঞ্জাবে কিন্তু আপনার লালা রাজপত রায় কিন্তু পাঞ্জাবের করেছিল, অনেকগুলাই আন্দোলন করছে। সো লালা রাজপত রায় কিন্তু আপনার সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট, কে ভারতে খিলাফত বিষয়টি সমর্থন করেন। তো ভারতের মধ্যে যে খিলাফত বিষয়টা, এটা কিন্তু অ্যাকচুয়ালি গান্ধীজি সমর্থন করছে, ঠিক আছে। গান্ধীজি কেন সমর্থন করছে, তো গান্ধীজি অ্যাকচুয়ালি দেখছে যে হিন্দু ইসলামের মধ্যে ডিভাইডের একটা কনসেপ্ট আয়া পড়ছে, বঙ্গভঙ্গ ও হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তো গান্ধীজি কি করছে, গান্ধীজি খিলাফতের এই ইস্যুটার মধ্যে তারা দেখছে যে এই খিলাফতের ইস্যুটারে যদি আমি মাধ্যমে আমি যদি মানে ইস্যুটা যেহেতু চলতেছিল, আমি যদি এই জিনিসটা কাজে লাগাই, হিন্দু মুসলিমের একসাথে করে লাই, একই জায়গা তুলিয়েই, তাহলে আমি এই জিনিসটারে আমি ইংরেজরার বিরুদ্ধে একটা করতে পারব, ঠিক আছে। তো এই উদ্দেশ্য নিয়ে অ্যাকচুয়ালি গান্ধীজি এটার সম্বন্ধে বিষয়টারে সমর্থন করছে, ঠিক আছে। আর নেহেরু ওই সময় মানে কম আসলো, ঠিক আছে, যুব নেতা আসলো। সো নেহেরুর এমন কোনো কিছু আসলো না। আর তিলক কিন্তু খিলাফত আন্দোলনের সর্বোচ্চ শিখরের প্রথম দিকেই মারা গেছে, তো তিলক হইতো না অপশন। নেক্সট কোয়েশ্চেনে 1930-এর 12ই মার্চ বিখ্যাত ডান্ডি মার্চ গান্ধীর সাথে কতজন সত্যাগ্রহী ছিলেন। সো গান্ধীর সাথে কিন্তু 78 জন আসলো। এটা কিন্তু আপনারা হয়তো অনেকে পড়ছেন, ডান্ডি মার্চের এই বিষয়গুলো যারা পড়ছেন, ঠিক আছে। আর প্রথম বিশ্বযুদ্ধ সবাই জানে,
হ্যাঁ 1914 খ্রিস্টাব্দে প্রিন্স ফার্দিনান্দের মৃত্যুর পরেই ওয়ার্ল্ড ইয়ার শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে, ধন্যবাদ।